আহ শুরুতে অনুরোধ থাকলো, আমাদের আলোচনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আমি ভারতের এই যে ভারতের নিয়ে যত কথা বলে একটা বার মানে বিষয়টা এরকম, আপনার ছেলে গাঁজা খায়, আমি বিচার দিলাম আপনার সাথে গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, আপনি বলেন যে মানে ওইটার কোনো আলাপই নাই, আমি বলছি তার দোষ হয়ে গেছে। তো সীমান্তে আপনি যায়েন না, আপনি আগুনে হাত দেন কেন? আপনি আগুনে হাত দিয়ে বলবেন আমার হাত পুড়তেছে, আপনাকে চুল আর ওইখানে যাইতে বলছে কে? যায়েন না আপনি, দেখি তারপরে আপনাকে কে মারে, আমরা পক্ষে থাকবো। এখন আন্তর্জাতিক আইনের দোহাই দিবেন, আন্তর্জাতিক আইনে ইনুস কিভাবে বলতে পারে সেভেন সিস্টার ভেঙে ফেলবে? আন্তর্জাতিক আইনে মৌলবীরা কিভাবে বলে ভারত দখল করবে? ওই যে রিটায়ার্ড মেজরেরা যারা উষ্টা খায় পড়ে যায় হেঁটে যাইতে, তারা 4 দিনে কলকাতা দখল করবে, এটা আন্তর্জাতিক আইনে বলা যায়? আপনি বলতে পারেন? আপনি ভারতের বেলায় শুধু ভারতের বেলায় শুধু ভারতের দায় পড়ছে শুধু না বন্ধুত্ব করার জন্য, প্রত্যেকটা মানুষ বাংলাদেশের 99% মুসলমান, এমনকি নাস্তিকেরাও বামপন্থীরাও দিল মে স্বপ্না মুসলমানদের ভারত দখল করবে, ভারতকে হিন্দু মুসলমান রাষ্ট্র বানাবে, সারাদিন গজওয়াতুলের হিন্দের স্বপ্ন দেখে। সেই লোকদের আপনি মুরগি চুরি, গরু চুরি, এই চুরি সেই চুরি, চিনি চুরি, কাপড় চুরি, এই চুরি সেই চুরি করতে যাবেন, আপনাকে জামায়াতর করতে হবে। এতই ঠেকা পড়ে গেছে ভারতের। আপনি ভারতের জন্য কি করেছেন? আপনার জন্য 19,000 সৈন্য বলিদান দিয়েছে 71-এ, 1 কোটি মানুষ বলিদান দিয়েছে, 1 কোটি মানুষকে বসায় খাওয়াইছে। আপনি ভারতের কয়জনকে খাওয়াইছেন বলেন? কেন আপনি শুধু ভারতের আপনার দিকে তাকান? ভাই, অন্যের দিকে আঙ্গুল তুললে তো নিজের দিকে 3-4টা থাকে। আপনি সীমান্তে কেন যান? আপনি বর্ডারে কতবার গেছেন আমি জানি না, আমি অনেকবার বর্ডারে গিয়েছি, চোরাচালান দেখতে গিয়েছি, কিভাবে করে ওগুলো। বললাম না যে আমি গরু চুরের সাথে যাইতাম, যে গরু চুরি কেমনে করে একটু দেখি, ওইগুলো তো দেখতে গেছি। চোরা কারবারি কিভাবে করে, আপনি কি জানেন বর্ডারে কিভাবে চোরা কারবারি হয়? আচ্ছা, একজনও কেন ভারতীয় মরে না? একজন কেন ভারতীয় মরে না? খালি শুধু এরাই মরে কেন? কি কারণ? চোরা কারবারি তো ফরিদ ভাই তো এই প্রসঙ্গে একটু জানতে চাই যে, যেটা বললেন যে একজনও কেন ভারতীয়রা মরে না, তো চোরাচালানি যেটা হয় সেটা কিন্তু একপাক্ষিক না, এই চোরাচালানিটা দ্বিপাক্ষিক। ও পাশের মানুষ এই পাশের লোকদের সাথে কানেক্ট হয় যে কোনো ভাবে, আমরা জানি না কিভাবে হয়, তারপরেই তো লেনা দেনাটা হয়, তাই না? তাহলে দুপক্ষের মানুষ এর সাথে জড়িত, কিন্তু মারা পড়ে বাংলাদেশের মানুষ, এই তো। কেন বলেন? বলেন, আমি প্রশ্নটা আপনাকে করতে চাই, কেন তারা মরে না? কারণ দুই পক্ষই তো চোরা কারবারি। ওইখানে তো সব সাধু বাবা, সব স্বামীজি বৈশা নাই, তারা তো চোরা, তারা মরে না কারণ তারা ভুলেও বাংলাদেশের বর্ডার ক্রস করে না, ভুলেও না। তারপরে মারবেন কেমনে? তারা ক্রসই করে না বর্ডার। আর এরা আমাদের জানার ভাষা বিগ বিঘায় ভাব দেখে, দেখেন না ভিডিও যারা করে, সীমান্তে যে গিয়ে বিএসএফ এর গালি দেয়, ইন্ডিয়ান মেয়েদের ছবি তুলে। কারণ এরা তো জীবনে কোনোদিন, মানে এরা তো মেয়ে মানুষ, তো স্কুল ড্রেসের চোখে দেখে না। কারণ এখন তো স্কুল কলেজে সব তাম্বু পরে যায়, কালা ধলা নীল, নীল কালা লাল কালার। এমনকি ইউনিভার্সিটি তো এখন জুব্বা পরে যায় মেয়েরা, চোখ ছাড়া কিছুই দেখা যায় না পেছার মতো। তো মেয়ে মানুষ দেখার জন্য ভারতীয় সীমান্তে যায় ছবি তুলতে। তো এগুলো করতে গেলে ফাইজলামি করলে আপনার ফাইজলামি জবাব পাবেন না আপনি। ওটা তো নো ম্যানস ল্যান্ড। ওইখানে আপনি আপনি যেটা বললেন যে গুলি করবে না, এটা তো বললেন না, আচ্ছা ঠিক আছে গুলি করার আইন নেই, ওটা তো নো ম্যানস, ওইখানে তো আপনি যেতেই পারবেন না, আইনই নেই। আমি জীবনে 2বার নো ম্যানস ল্যান্ড ইচ্ছা করে গেছি, ঝুঁকিপূর্ণ ছিল, তখন তরুণ ছিলাম। যারা শুনেছে, যারা আমার মেন্টর, তারা বলছে এগুলো নিয়ে জীবন নিয়ে ফাজলামি চলে না, এগুলো করতে পারো না। আমাদের তো গুলি করে নাই, কারণ কি? আপনার অ্যাটিটিউডটা কি? ওরা দেখেই তো আপনাকে সন্দেহ করবে। আপনি দেখবেন যারা চোরা কারবারি, তাদের প্রথমত ভারতীয়রা ভয় পায় তাদের দেশের নিরাপত্তার জন্য। চোরা কারবারিতে কোনোদিন দেশের নিরাপত্তার ভাবনা হয় না, সেখানে ট্যাক্স কম বেশি হয়। যদি আপনি ড্রাগ চোরা কারবারি না করেন, অস্ত্র চোরা কারবারি না করেন, তাহলে ওই দেশের জন্য ট্যাক্স ফাঁকি দেওয়া। কিন্তু তারা তো নিরাপত্তার জন্য তারা উদ্বিগ্ন থাকে ভারত, কারণ জানে বাংলাদেশের সব জেহাদি, সব জঙ্গি, এই ভয়ে ভারত তটস্থ থাকে। সেই জন্য তারা কখনো ভুল করে করে, কখনো ইচ্ছে করে করে করবেই তো। আপনি চান না, আপনি চান না, আপনি সীমান্তে যান না, যেভাবে ভারতের একজনও মরেন, আপনিও মরবেন না। কিন্তু আপনি যাবেন চুলকায় ঘাও বানাইতে, আপনি তো মারা যাবেন, আপনাকে তো মারবেই।
আপনি আপনার ভাইকে জায়গা দেন না বাসায়, বোনকে জায়গা দেন না, দিনের বেলায় ঢুকতে দেন না, গেট তালা দিয়ে রাখেন, আর রাতের বেলায় আপনি যাবেন, আপনাকে জামাই আদর করবে ভারত। এই হাসটা কেন করেন? আমার তো মাথায় এটা ঢুকে না। যে সমস্ত সিংহবামেরা বলে, যে সমস্ত মৌলবীরা বলে, আইন পেশাদাররা বলে, কেন তারা একবারও বলে না যে সীমান্তে যাওয়া বেআইনি, তুমি যেও না? একবারও কেন এই কথাটা আজ পর্যন্ত বলে নাই? বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী, কোনো লেখক, কোনো মৌলবী, কোনো সাংবাদিক এই কথাটা কেন একবারও বলে না যে সীমান্ত ক্রস করা বাংলাদেশের আইনে অবৈধ, ভারতের আইন প্রশ্ন পড়ে? আপনি আপনার খালাতো ভাই তো দূরের কথা, মায়ের পেটের ভাইয়ের বাড়িতে গেলেও দরজা নক করে যেতে হয়, অনুমতি নিয়ে যেতে হয়। আর আজকাল তো আগে ফোন করে যেতে হয়, নাহলে পাওয়া যায় না। বাপ পোলারে পায় না, পোলা বাপের পায় না। আর আপনি সীমান্তে চলে যান চেল চালাইয়া, ইয়ার কি পাইছেন না? 1 কোটি লোক ভারতে পয়সা খাবেন, লাখো লাখো মানুষ বিনা মাগনা চিকিৎসা করে আসবেন ভারত থেকে, আবার 1 কোটি লোক সীমান্তে চোরাকার বাড়ি করে খাবেন, আর সারাদিন কোরাস গাইবেন ভারতের বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, শুভেন্দুর বিরুদ্ধে। সেই ভারত যে আপনার এখনো কিছু বলে নাই, এর জন্য আলহামদুলিল্লাহ বলেন। যে তারা সীমান্ত ক্রস করে আমাদের হেডকোয়ার্টার আর্মি উড়াই দেয় নাই, তারা আমাদের পিডিআর হেডকোয়ার্টার উড়াই দেয় নাই, এর জন্য আলহামদুলিল্লাহ বলেন। আপনি বাংলাদেশের জায়গায় হইলে, ধরে নেন ভারতটা হচ্ছে বাংলাদেশ আর বাংলাদেশটা ভারত, আপনি কি করতেন? এখনই যারা লিল্লা খান, হাঁটতে পারে না, রিটায়ার্ড হয়েছে, লিল্লাঘর, যারা এতিম, মাদ্রাসায় থাকে, এতিম, ভাত পায় না, মানুষের টাকা না পেলে, তারা বলে যে আমরা 1 কোটি যায় ভারত দখল করে নেবো বলে ফেলে। তাহলে ভারতের মতো যদি শক্তিশালী বাংলাদেশ থাকতো, আর ভারতটা বাংলাদেশের সমান থাকতো, এই বাংলাদেশের পৃথিবীর মানচিত্রে পাওয়া যাইতো 24 ঘন্টার মধ্যে। এই জন্য বারবার বলি যে আমাদের কপাল ভালো, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কপাল ভালো যে ভারতের মতো একটা শক্তিশালী নিরীহ রাষ্ট্র আমরা পাইছি, নইলে আমাদের অস্তিত্ব থাকতো না। আর তবে সম্ভাবনা আছে এখন। আমরা যেভাবে কসলাই, আমরা যেভাবে চুলকাই, আমরা যেভাবে খাও যাই, যেভাবে খাও বানাইতেছি, অদূর ভবিষ্যতে আমাদের বাংলাদেশটা এই মানচিত্রে 56,000 বর্গ মাইল থাকবে কিনা, সাথে আবার নাকি 10,000 একর আসছে অতিরিক্ত শেখ হাসিনার আমলে। যখন বলা হয়েছিল দেশ বেঁচে পালাইছে, শেখ হাসিনা তখন 10-15,000 একর নিয়ে আসছে আমাদের দেশে। এই কারণে কেন্দ্রীয় সরকারকে কৈফিয়ত দিতে হয়েছে, তাদের সংবিধানে পরিবর্তন আনতে হয়েছে। তারপরে ভারত বেঁচে, ভারতের কাছে শেখ হাসিনা বাংলাদেশ বেঁচে ফেলছে। তো আমি আবারও বলি, আগামীতে এইভাবে চলতে থাকলে এই বাংলাদেশ অস্তিত্ব থাকবে না। এই বাংলাদেশ কয়েক ভাগে বিভক্ত হয়ে যেতে পারে। একটি হিন্দু রাষ্ট্র হয়ে যেতে পারে, একটি খ্রিস্টান রাষ্ট্র হইতে পারে, আর একটা যে তৌহিদি জনতার জন্য একটা মুরগির ক্ষোভ থাকতে পারে। যেভাবে চুলকাইতেছে এইভাবে যদি এটা কন্টিনিউ করে, এই যে লিল্লাঘর যারা, কালকে যদি 1 সপ্তাহ পরে যদি মাদ্রাসায় চাউল চাঁদা বাদা না যায়, ভাতে মারা যাবে, তারা বলে ভারত দখল করবে। কোন দেশে বাস করেন? এই দেশের কোটটাই আলা আপনার আমার মতো মৌলবীরা সারাদিনই স্বপ্ন দেখে ভারত দখল করবে। আরেক মৌলানা কেউ আদনান, যে 2 দিন পরে বিয়ে করে আর সারে, ক্রিকেটার থেকে আলেম হয়ে গেছে। আগে শুনছি আলেম হয় মাদ্রাসা থেকে, কিন্তু ক্রিকেটের মাঠ থেকে আলেম জন্ম হয়। সে কি বলেছে জানেন? যে সেও তো অখণ্ড ভারত চায়, ওটা ইসলামী অখণ্ড ভারত বানাবে। এগুলো বলে, সে প্রকাশ্যে বলে। আজকে আবার ওই যে মাওলানা মামুনুল হক বলছে জিহাদ করবে ভারতের বিরুদ্ধে, খেলাফতের মজলিস বলে খেলাফত, আবার নির্বাচন করে গণতন্ত্রে। খেলাফত আর গণতন্ত্র এক হইলেও ঠাট্টা করার, কি করার মিনিমাম একটা সীমা থাকা উচিত। আজকে জামাতে বলে তারা নাকি গণতন্ত্রের জন্য সবকিছু করে, ঠিক কমিউনিস্টদের মতো। তাদের কমিউনিস্টদের স্লোগান হলো সমাজতন্ত্রের, তাদের ম্যানিফেস্টোতে। জামাতের হলো ইসলামী আইন, হেফাজতে ইসলাম, আর ওই তথাকথিত খেলাফতের মধ্যে খেলাফত। কিন্তু এরা গণতন্ত্রের কথা বলে। মানে যারা দুনিয়াতে খেলাফত কায়েম করতে চায়, কেউ দুনিয়াতে ইসলাম কায়েম করতে চায়, কেউ দুনিয়াতে সমাজতন্ত্র কায়েম করতে চায়, কিন্তু গণতন্ত্রের জন্য নাকি তারা জান দেয়। হাসবো না কাঁদবো বুঝতে পারি না। ঠিক আপনি যে প্রশ্নটা করলেন যে সীমান্তে, আবার আমি সেই প্রশ্নে ফিরে আসি, শেষ করে অনেকক্ষণ হয়ে গেল। সেটা হলো যে আপনি সীমান্তে যায়েন না, ভারতের এত দায় ভরে নাই। আপনি কি ওখানে ফিক্সড ডিপোজিট দিয়ে আসছেন যে আপনি ধরে জেলখানায় বসে বসে খাওয়াবে? এত ঠেকা তো পড়ে নাই ভারতের। আপনি তো ডিপোজিট দিয়ে আসেন নাই। আপনি ডিপোজিট দিয়ে আসেন যে ভাই আমরা এরকম 100 কোটি টাকা দিলাম, বাংলাদেশ থেকে যখন চোরাকার বাড়ি যাবে এত ধরে নিয়ে জেলখানা আলাদা রেখে, জেলখানা একটা বানায় দেন, পশ্চিমবঙ্গে বাংলাদেশি চোরাকার বাড়ি একটা জেলখানা বানায় দেন, আর কিছু গাড়ি বানায় দেন, তাদের ধরে নিয়ে ওই জেলখানায় রাখবেন, খাওয়ায়েন।